Dear student, this is Ariful Islam Khan, lecturer, Department of English, Masterton College. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তার আগে মনে করে দিচ্ছি কোভিড-19 এর স্লোগান স্টে হোম স্টে সেফ। আমরা সবাই বাসায় থাকবো, নিজেদেরকে সেফ রাখবো, অন্যদেরকেও সেফ থাকার সুযোগ করে দিব। আজকে ক্লাসে ফিরে আসি। আমরা আজকে ট্রান্সফরমেশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের আমরা আরেকটা ক্লাস নিয়েছি, এটা হচ্ছে রিভিশন ক্লাস। এখানে আমরা ট্রান্সফরমেশনের সকল বিষয়গুলোকে ইনক্লুড করার চেষ্টা করব। প্রথমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সকে নিয়ে কথা বলি। সেন্টেন্সকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করি। এক হচ্ছে সেন্টেন্সের মিনিং কে বিবেচনা করে, অপরদিকে স্ট্রাকচার বিবেচনা করে। যখন মিনিং বিবেচনা করে আমরা সেন্টেন্সকে ভাগ করব, তাহলে আমরা সেন্টেন্সের পাঁচটি ক্লাসিফিকেশন পাবো: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। এবং যখন স্ট্রাকচারকে বিবেচনা করে আমরা সেন্টেন্সকে ক্লাসিফাই করব, তাহলে সেন্টেন্স তিন ধরনের: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। প্রথমে আমরা এই প্রপারগুলোর আইডেন্টিফিকেশনগুলো একটু জেনে নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব কিভাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট দিয়ে ওই সেন্টেন্সটা শুরু হবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে, অবজেক্ট বসবে। এর অপোজিট হিসেবে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সের কথা চিন্তা করব, ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট ছাড়া শুরু হবে। স্টাডি রেগুলারলি, হি স্টাডিজ রেগুলারলি। অথবা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখি ল্যাড দিয়ে শুরু হয়। এরপরে আসে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। প্রশ্ন কিভাবে হয়? আমরা যখন কারোর কাছে কিছু জানতে চাইবো, প্রথম কোন ইনফরমেশন সিক করব, সেভাবে এটা কি হচ্ছে প্রশ্নবোধক একটা সেন্টেন্স। প্রশ্নবোধক সেন্টেন্স আরো চেনার উপায় হচ্ছে আমরা সবসময় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। আর প্রশ্নবোধক সেন্টেন্স সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন শুরু করি। এইগুলো দেখে আমরা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক সেন্টেন্সকে আমরা চিনতে পারবো। এরপর আসি অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স যখন আমরা কারোর জন্য অলমাইটির কাছে প্রার্থনা করি, যেমন মে আল্লাহ হেল্প ইউ টু কমপ্লিট ইউর টাস্ক, অলমাইটির কাছে আমরা কারোর জন্য প্রার্থনা করলাম, অবজেক্টিভ সেন্টেন্স। অথবা কাউকে উইশ করলাম, গুড মর্নিং অথবা গুড ইভিনিং, গুড বাই। এই উইশিং অথবা প্রার্থনা এগুলো দেখে আমরা বুঝে যাব অবজেক্টিভ সেন্টেন্স। এরপর আসে হচ্ছে এক্সক্লেমেটরি। আমরা জানি হিউম্যান লাইফে মানুষের এক্সপ্রেশনগুলো একরকম না। কখনো মানুষ দুঃখ পায়, কখনো খুব বেশি সুখে থাকে, আবার কখনো খুব বেশি রেগে যায়। এই মানুষ যখন তার এই ইনার ইমোশনগুলোর মাধ্যমে আনকনশিয়াস কিছু এক্সপ্রেশন ব্যবহার করে, যেমন দুঃখ পেলে আমরা কিছু শব্দ ব্যবহার করি, আবার সুখে খুব গভীর সুখে আমরা কিছু সুখের শব্দ ব্যবহার করি। এইভাবে এক্সপ্রেশনের সাথে সাথে আনকনশিয়াস আমাদের ইমোশনগুলো যখন আমরা প্রকাশ করতে চাই, আনকনশিয়াস যে শব্দগুলো ব্যবহার করে থাকি, এইগুলো দেখি আমরা বুঝে যাই এই লোকটা সুখে আছে নাকি দুঃখে আছে। যেমন আমি যখন ওহ বলবো, তখন হচ্ছে দুঃখের একটা এক্সপ্রেশন দিলাম, অথবা আমি যখন বলবো যে হুররা, আমি একটা আনন্দের এক্সপ্রেশন দিলাম। এই এক্সপ্রেশনগুলো দেখেই আমরা কারো ইমোশন সম্পর্কে জানতে পারি। আর এইভাবেই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাজ করে। যখন আমরা আমাদের এই ইমোশনগুলোর এক্সপ্রেশনগুলো আমরা আমাদের আনকনশিয়াস এক্সপ্রেশনগুলো প্রকাশ করব, এবং এই প্রকাশটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনক্লুড করে রাখি। এবং এই ধরনের সেন্টেন্সে আমরা এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করি। আমরা এখানে লিখলাম হচ্ছে হাউ সিরিয়াসলি হি স্টাডিজ, সে কেমন সিরিয়াসলি পড়াশোনা করে, তার সিরিয়াসনেসটা খুব বেশি, এবং সেটাকে আমরা হাউ সিরিয়াসলি হি স্টাডিজ এইভাবে প্রকাশ করেছে, এবং সেখানে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করেছি। মার্কসটা দেখেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চিনতে পারবো। এরপর আসে হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। আমরা যখন অ্যাডজেক্টিভের কম্পেয়ার করি, তখন তিনটা ক্যাটাগরিতে করে থাকি: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো পজিটিভ যখন আমরা করি, তখন একজন মানুষকে আমরা নরমালি কম্পারিজনে নিয়ে আসি। কম্পারেটিভ যখন করব, তখন এই জায়গাতে আমরা হচ্ছে দুইটা পার্সোনালিটিকে নিয়ে আসি। আবার সুপারলেটিভের সময় আমরা হচ্ছে তিন বা তিনের অধিক পার্সোনালিটিকে ইনক্লুড করি। এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ প্রকাশ করার জন্য আমরা নরমালি অ্যাডজেক্টিভের ফরম্যাটগুলো এভাবে ব্যবহার করি: পজিটিভ টল, কম্পারেটিভ টলার এবং সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। এছাড়াও আমরা আরেকটা ওয়ে, টল ওয়ান সিলেবল। এই কারণে হচ্ছে আমরা টলের কম্পারেটিভ টলার ব্যবহার করেছি। টল আমরা যখন দেখব যে শব্দটা একাধিক সিলেবল, বিউটিফুল, এর সাথে কিন্তু আমরা ইয়ার ব্যবহার করে কম্পারেটিভ করতে পারবো না। বিউটিফুলের সাথে মোর ব্যবহার করে কম্পারেটিভ করতে হবে। আবার যখন সুপারলেটিভ করব, মোস্ট ব্যবহার করে সুপারলেটিভ করতে হবে। যখন এক সিলেবলের শব্দ হবে, তখন আমরা ইয়ার এবং ইএসটি ব্যবহার করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফরম্যাটে চেঞ্জ করতে পারি। এরপর আমরা এখন এদের যে ইনার ট্রান্সফরমেশন গুলো, এগুলো দেখানোর একটু চেষ্টা করছি এক্সাম্পল দিয়ে। তোমরা সবাই এই বিষয়টি একটু মাথায় রাখো। এরপর আসি আমরা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে চিনব। একটা সিম্পল সেন্টেন্স, সাধারণ একটা সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে, কমপ্লেক্সে দুইটা, কম্পাউন্ডে দুইটা। তাহলে
চেনার প্রথম উপায়টা হচ্ছে ভার্ব থেকে আমরা চিনতে পারবো। যখন আমরা কোনো সেন্টেন্সে একটা ভার্ব পাবো, সেটা সিম্পল সেন্টেন্স, আমরা একটা এক্সাম্পল এখানে লিখেছি আই অ্যাম এ গুড ম্যান, এখানে একটা মাত্র ভার্ব ব্যবহার করেছি অ্যাম। এবং কমপ্লেক্স যখন এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করব, তাহলে আমাদের পাঁচ হচ্ছে কি আই অ্যাম এ ম্যান হু ইজ গুড। এখানে হচ্ছে আমরা এখানে অ্যাম একটা ভার্ব, আমাদের ইজ হচ্ছে আরেকটা ভার্ব। এরপর আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে কমপ্লেক্স মার্কার হু। এই কমপ্লেক্স মার্কার দেখেও চিনতে পারবো, দুইটা ভার্ব দেখেও চিনতে পারবো। তারপরে কম্পাউন্ডে আসি, এটা হচ্ছে না আরো সহজ। আমরা যখন কোনো সেন্টেন্সে এই তিনটা মার্কার পাবো, এন্ড, বাট এবং অর, এই তিনটা মার্কার যখন কোনো সেন্টেন্সে খুঁজে পাবো, সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা চিনতে কোনো অসুবিধা হবে না আশা করি। এই মার্কারগুলো দেখেও আমরা সেন্টেন্সটা চিনতে পারবো খুব সহজে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা সেন্টেন্সের এই মিনিং দিস পাঁচটা প্রকারের ইনার ট্রান্সলেশনটা কিভাবে হয় এই বিষয়গুলো আমরা একটু দেখি। প্রথমে আমি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করতে হবে, অ্যাসার্টিভ থেকে আমি কিভাবে একটা সেন্টেন্সকে ইম্পারেটিভ বানাবো, এই বিষয়টা মাথায় রাখতে বলবো। এটা মনে রাখার অল্প একটু বিষয়, জাস্ট লিটল একটা থিংস তো মাথায় রাখলেই তোমরা এই বিষয়টা সলভ করতে পারবে। দেখো আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি দে ট্রাইড। এই সেন্টেন্সটা, প্রতিটা সেন্টেন্স দেখার পর, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখার পর প্রথমে যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, আমার এইখানে সাবজেক্টটা কি। এই সাবজেক্টটা যদি ইউ ছাড়া অন্য কেউ হয়, তাহলে হচ্ছে আমরা এই ধরনের সেন্টেন্সকে ল্যাড দিয়ে হচ্ছে ট্রান্সফার করব। কিভাবে ল্যাড ব্যবহার করব? যেহেতু আমাদের এখানে ইউ সাবজেক্ট না, তাহলে হচ্ছে আমরা কি করলাম, ল্যাড ব্যবহার করে নিলাম। এবং এইখানে যে সাবজেক্টিভ ফর্মটা থাকবে, সেটার অবজেক্টিভ ফর্মটা আমরা লিখব ল্যাডের পরে, ল্যাড দেম। পরের যে অংশটা লেট দেম ট্রাই, একই রকম ভাবে বসে গেছে। মাথায় রাখতে হবে এখানে যদি ভার্বের সাথে এস বা ইএস ও থাকতো, তাহলে হচ্ছে লেট এর পরে যখন আমরা কোনো ভার্ব ব্যবহার করব, তখন ওই ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে। এস বা ইএস, আইএনজি, ইডি এগুলো যাই থাকুক না কেন সবকিছু উঠে যাবে, কারণ লেট এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। এবং মাথায় প্রশ্ন আসতে পারে যে যদি ইউ থাকে তাহলে কি করব? ইউ থাকলে শুধু ইউটা বাদ দিয়ে বাকি অংশটা বসাই দিলেই হবে। যেমন ইউ ডু নট ডু ইট, ডু নট ডু ইট, এইটুকু রাখবো, ইউটা বাদ দিয়ে দিব। তারপরে আসি একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমি আবার অ্যাসার্টিভ করতে যাব, তখন কিভাবে করব এটাও মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করব, তখন অতিরিক্ত একটি শুড ব্যবহার করতে হবে। তাহলে এই দেম থেকে আমরা এই সেন্টেন্সটা ইম্পারেটিভ ফর্মেটা আছে, আমরা এটাকে অ্যাসার্টিভ যখন করব, দেমকে আমরা আবার সাবজেক্টিভ ফর্মে দে করে নিয়ে আসবো। এবং অতিরিক্ত যে কথাটা বললাম শুড ব্যবহার করতে হবে, দে শুড ট্রাই ইট। তাহলে মাথায় রাখতে হবে কি, যখন আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করব, তাহলে প্রথমে দেখব সাবজেক্টটা কি। ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট হলে আমরা ল্যাড দিয়ে করব, তারপর সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্মে নিয়ে যাব এবং ভার্বকে বেস ফর্মে রেখে বাকি অংশটা ঠিক রাখবো। আবার যখন আমরা উল্টো করব, ভাইস ভার্সা করব, তখন এই অবজেক্টিভ ফর্ম থেকে আবার সাবজেক্টিভ ফর্ম তৈরি করে ফেলবো, অতিরিক্ত একটা শুড ব্যবহার করব এবং বাকি অংশটা ঠিক রাখবো। এবার আসলে হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে এক্সক্লেমেটরি, এটা কিভাবে করব? এটাও অল্প কিছু মাথায় রাখতে হবে, অল্প একটা বিষয় মাথায় রাখতে হবে। ছোট একটা বিষয় মাথায় রাখতে হবে কি, সেটা ভেরি থাকলে হাউ বসাবো, এই থাকলে হোয়াট বসাবো। এই হোয়াট তাহলে আমরা বুঝে যাচ্ছি ইজিলি, হাউ এবং হোয়াট দিয়ে হচ্ছে বেশিরভাগ এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো শুরু হয়। তাহলে আমরা দুটার জন্য एग्जांपल রেখেছি কি, শি ইজ ভেরি অ্যাটেন্টিভ, এখানে ভেরি আছে, ভেরি থাকার কারণে আমরা কি বসাবো, হাউ বসাবো এবং এই হাউ বসাইলাম। এবং পরের অংশটা, ভেরির পরের অংশটা আমরা আগে নিয়ে আসবো, এরপর সাবজেক্ট ভার্ব বসাবো। তাহলে ফরম্যাটটা কি, আমরা যখন ভেরি পাবো তখন হাউ বসাবো এবং এরপরের অংশটা যেটাই থাকুক, অ্যাডজেক্টিভ ভার্ব থাকুক, আমরা সেটাকে সামনে নিয়ে আসবো এবং সাবজেক্ট ভার্ব ব্যবহার করব। তারপরে আসে হচ্ছে এ থাকলে হচ্ছে আমরা বলেছি হচ্ছে হোয়াট ব্যবহার করতে হবে, এখানে এ আছে, তারপর হচ্ছে হোয়াট ব্যবহার করেছি এবং ইনক্লুডিং এ বাকি অংশটা বসিয়ে নিলাম, ওয়াজ এ কাইন্ড টু ম্যান, শি ইজ, সাবজেক্ট এবং ভার্বটা পড়ে নিলাম। এবং এই মার্কস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভুল করা যাবে না, অবশ্যই হচ্ছে এক্সক্লেমেটরি মার্কসটা রাখতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমরা উইশ পাই কোন সেন্টেন্সে, আই উইশ আই ওয়ার এ কিং, এই ধরনের সেন্টেন্সে আমরা উইশের পরিবর্তে হচ্ছে ইফ ব্যবহার করব, ইফ আই ওয়ার এ কিং, উইশ উঠে গিয়ে জাস্ট ইফ চলে আসবে। এরপর আমরা এখানে ইনার ট্রান্সলেশন দেখলাম। এরপর আমরা যে জিনিসটা দেখব, অ্যাডজেক্টিভ থেকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখব, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ নিব। তাহলে অ্যাডজেক্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ নিতে হলে আমাদের কি করতে হবে, আগে প্রথমত আমরা বলে নিয়েছি যে সেন্টেন্সটা অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হবে, আর ইন্টারোগেটিভ হচ্ছে অক্সিলারি ভার্ব আগে চলে আসে।
তাহলে আমরা দেখি প্রথম সেন্টেন্সটাতে হি ইজ প্লেইং ক্রিকেট, এইখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এই যেহেতু অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসতে হবে, তাহলে আমরা ইজটাকে সামনে নিয়ে আসলাম। এখানে যদি হা বোধক থাকে, আমরা যখন সেটাকে প্রশ্নবোধক করব, ইন্টারোগেটিভ করব, তখন সেটা না বোধক হয়ে যাবে। তাহলে হচ্ছে ইজ আছে, আমরা সেটাকে ইজেন্ট করে ফেললাম। হি ইজ প্লেইং ক্রিকেট, ইজেন্ট হি প্লেইং ক্রিকেট। জাস্ট অক্সিলারি ভার্বটা আগে চলে আসলো, সাবজেক্টটা তারপরে গেল। এখানে হা বোধক থাকলে এখানে আমরা না বোধক রাখবো। এখন প্রশ্ন হতে পারে যে এখানে অক্সিলারি ভার্ব নেই, সেই জায়গাতে আমরা কিভাবে করব? তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব, যেখানে অক্সিলারি ভার্ব নাই আমরা সেই জায়গাতে হচ্ছে ডু, ডাজ এবং ডিড ব্যবহার করব। পাস্ট টেন্সে ডিড ব্যবহার করব, প্রেজেন্টে ডু, ডাজ ব্যবহার করব। আমি একটা एग्जांपल লিখি, চাই প্লে ফুটবল, এটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে হচ্ছে আমরা ডিড ব্যবহার করতাম। তার প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা আবার ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন প্রশ্ন উঠতে পারে যে কখন ডু আবার কখন ডাজ ব্যবহার করব। প্রথমে আমি দেখব যে এই ভার্বের সাথে এস আছে কিনা। এই ভার্বের সাথে যদি এস থাকে তাহলে আমরা ডাজ দিয়ে কোশ্চেনটা করতে হয়, আর এই ভার্বের সাথে এস যদি না থাকে তাহলে আমরা ডু দিয়ে করব। তাহলে হচ্ছে এখানে এস নেই, আমরা ডু দিয়ে করব। এখানে না বোধক আছে, আমরা কোশ্চেন করার সময় সেটাকে না বোধকে করতে হবে। ডোন্ট, তারপর হচ্ছে ডোন্ট আই প্লে ফুটবল। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা পরীক্ষায় আসে এগুলো থেকে বারবার, এভরিবডি যখন থাকবে, এভরিবডি থাকলে হচ্ছে হু ডাজন্ট, আর নোবডি থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে হু। প্রশ্ন একটা एग्जांपल আমরা এভাবে বলতে পারি, এভরিবডি লাইকস মি। তাহলে আমরা এটাকে ট্রান্সফর্ম করব কিভাবে? হু ডাজন্ট লাইক মি, নোবডি লাইকস মি। তাহলে আমরা সেটাকে ট্রান্সফর্ম করব কিভাবে? হু লাইকস মি। যখনই এভরিবডি থাকে, এভরিবডির পরিবর্তে আমরা এভরিবডিকে উঠিয়ে দিয়ে আমরা হু ডাজন্ট ব্যবহার করব, এবং নোবডি থাকলে নোবডিকে উঠিয়ে দিয়ে আমরা হু ব্যবহার করব। শিক্ষার্থী দেখো, আমরা হচ্ছে মিনিং বেসড ট্রান্সফরমেশন গুলো দেখলাম। এবার হচ্ছে আমরা স্ট্রাকচার বেসের যে তিনটা প্রকার আছে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই তিনটা প্রকার নিয়ে আমরা একটু ডিসকাস করে নেই। আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সকে যখন কমপ্লেক্সে নিব, তখন নিঃসন্দেহে আমাকে দুইটা ভার্ব ব্যবহার করতে হয়। আর যখন দুইটা ভার্ব থাকে তাহলে ওই সেন্টেন্সটাতে দুইটা ক্লজ থাকে। আর ফ্রেজ এবং ক্লজের বিষয়টা মাথায় ক্লিয়ার করে রাখতে হবে। যখন আমরা সেন্টেন্সের বড় কোনো অংশকে ফ্রেজ বা ক্লজ বলি, ক্লজতে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না। বাট একাধিক ওয়ার্ড একসাথে মিলে একটা সিঙ্গেল অর্থ দিবে। ক্লজেও একাধিক ওয়ার্ড একসাথে মিলবে, বাট সেখানে সাবজেক্ট ভার্ব থাকে। তাহলে আমরা কমপ্লেক্সে দুইটা ক্লজ ব্যবহার করি, কম্পাউন্ডও দুইটা ক্লজ ব্যবহার করি। যেহেতু আমরা দুইটা ভার্বের সাইন হিসেবে আমরা এদেরকে চিহ্ন রেখেছি, যে কমপ্লেক্স সেন্টেন্স চিহ্ন কিভাবে? দুইটা ভার্ব থাকবে। কম্পাউন্ড চিহ্ন কিভাবে? দুইটা ভার্ব থাকবে। দুইটা ভার্ব থাকা মানে হচ্ছে দুইটা ক্লজ থাকা। এবার আমরা কিছু সাইন দিই, ক্লজ অথবা ফ্রেজ, এই বিষয়গুলো কারো বুঝতে অসুবিধা হলে শুধু এই সাইনগুলো মনে রেখে আমরা হচ্ছে সিম্পল থেকে একটা সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারবো। যেমন আমরা এখানে কিছু সাইন লিখে নিয়েছি, বিকজ অফ, ইন স্পাইট অফ, টু, উইদাউট, বাই, টাইম, অ্যাজ ইফ, ইফেক্ট অফ। এই সাইনগুলোকে ফলো আপ করে আমরা যখন কোনো সিম্পল সেন্টেন্স দেখব, তখন এইদেরকে দেখে আমরা কিভাবে এটাকে কমপ্লেক্স করব, এটার জন্য আমরা কিছু সাইন এখানে লিখেছি। তাহলে প্রথমে দেখি, বিকজ অফ যখন আমরা পাবো কোনো সেন্টেন্সে, তখন ওই সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা এস অথবা সিন্স দিয়ে কমপ্লেক্স করব। এটা একটা एग्जांपल আমরা এখানে লিখেছি, বিকজ অফ আওয়ার ট্রাইং উই পাসড। তাহলে বিকজ অফ এই কথাটার পরিবর্তে আমরা ব্যবহার করেছি হচ্ছে এস। এরপর দেখো যে আমরা ব্যবহার করলাম বিকজ অফ এর পরিবর্তে এস। এবার আমাদেরকে একটা ক্লজ তৈরি করতে হবে। কিভাবে করব? এখানে যে অবজেক্টটা থাকে, আমাদের অবজেক্ট এখানে হচ্ছে পসেসিভ প্রোনাউন আমাদের থাকবে অলওয়েজ, বিকজ অফ অথবা ইন স্পাইট অফ, এর পরে একটা পসেসিভ প্রোনাউন থাকবে। যে পসেসিভ প্রোনাউনটা থাকবে তার সাবজেক্টিভ প্রোনাউনটা দিয়ে আমরা একটা ক্লজ তৈরি করব। আওয়ার থেকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে আসলাম হচ্ছে উই। এইখানে যে ভার্বটা থাকবে সেটা আইএনজি যুক্ত থাকে সব সময়। আইএনজিটা যদি আমরা বাদ দিই তাহলে ভার্বটা মেইন ফর্মে চলে আসবে, এবং এই ভার্বটা আমরা ট্রাই নিয়ে আসলাম এখানে। এই সেন্টেন্সটাতে, এক্সিস্টিং সেন্টেন্সটাতে যে ভার্বটা আমরা অলরেডি পাচ্ছি মেইন ফর্মেটে, উই পাস্ট, সেটা পাস্ট টেন্সে আছে। এখন আমি যে ক্লজটা তৈরি করব, নিঃসন্দেহে আমাকে এই ক্লজটাও পাস্ট টেন্সে নিতে হবে। যার কারণে আমরা ট্রাই আইএনজি বাদ দিয়ে এই ট্রাইটাকে পাস্ট ফর্মে ট্রাইড তৈরি করে ফেলেছি। তাহলে বিকজ অফ আওয়ার ট্রাইং উই পাস্ট, অ্যাজ উই ট্রাইড উই পাস্ট। এবার প্রশ্ন উঠতে পারে আমরা কম্পাউন্ড কিভাবে চেঞ্জ করব সেটাকে। তাহলে আমরা কমপ্লেক্স মার্কারটাকে বাদ দিয়ে দিব, দুইটা ক্লজের মাঝখানে এন্ড ব্যবহার করে দেব, উই ট্রাইড এন্ড উই পাস্ট। বেশি কিছু না, জাস্ট দুইটা ক্লজে যেখানে আমরা কমা ব্যবহার করেছি সেখানে এন্ড ব্যবহার করে নিয়েছি।
এরপরে সেন্টেন্সটা আসি ইন স্পাইট অফ থাকলে আমরা ডু ব্যবহার করব এবং কম্পাউন্ডে বাট ব্যবহার করব। তাহলে আমরা একটা एग्जांपल লিখেছি ইন স্পাইট অফ আওয়ার ট্রাইং উই ফেল। তাহলে ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম হচ্ছে ডু। এখানে যে পজিটিভ প্রনাউনটা আছে তার সাবজেক্টিভ ফ্রম উই এবং আইএনজি বাদ দিলে আমরা ট্রাই পাচ্ছি। পরের অংশটা পাস্ট টেন্সে আছে, ট্রাইকে আমরা পাস্ট ফর্মে নিয়ে গেছি এবং উই ফেল যেভাবে আছে সেভাবে বসিয়ে নিলাম। এবার কম্পাউন্ড কিভাবে করব? একই রকম ভাবে আমরা কমপ্লেক্স মার্কারটাকে বাদ দিব, এই দুইটা ক্লজের মাঝখানে আমরা হচ্ছে বাট ব্যবহার করব। এই একটা জায়গাতে আমরা দুইটা জায়গাতে ভেরিয়েশন খুঁজে পাবো। যখন সিম্পল থেকে আমরা কোন সেন্টেন্স বা কমপ্লেক্স থেকে কোন সেন্টেন্স কম্পাউন্ড নিব দুইটা জায়গায়। যখন উইদাউট থেকে করব তখন হচ্ছে আমরা কম্পাউন্ড করার সময় অর ব্যবহার করব। ইন স্পাইট অফ থেকে যখন করব তখন কম্পাউন্ড করার সময় বাট ব্যবহার করব। আর বাকি সব সেন্টেন্সগুলোতেই কম্পাউন্ড করার সময় আমরা এন্ড ব্যবহার করতে পারি। এরপরের एग्जांपलটা আসি টু থাকলে হচ্ছে আমরা সো দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স করব। টু থাকলে সো দ্যাট, তাহলে এবং কম্পাউন্ড করব হচ্ছে এন্ড সো ব্যবহার করে। আমরা দেখি এখানে একটা एग्जांपल লিখেছি she studies hard to pass। সে হার্ড পড়াশোনা করছে কিসের জন্য? পরীক্ষা পাস করার জন্য। তাহলে she studies আমরা টু এর পরিবর্তে ব্যবহার করে নিলাম সো দ্যাট। তাহলে she studies hard so that তারপর আমরা আরেকটা ক্লোজ করার জন্য এখানে যে এক্সিস্টিং সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আমরা আবার বসিয়ে নিলাম এবং একটা ক্যান সবসময় আমরা বসাতে হবে। এই ক্যানটা সো দ্যাট এর পরে যে সাবজেক্ট বসে সে সাবজেক্ট সবসময় ডিজায়ার করে একটা ক্যান, সেই কারণে আমরা ক্যান ব্যবহার করেছি এবং যে ভার্বটা আছে এই ভার্বটা বসিয়ে দিলাম পাস। তাহলে she studies আমরা পেলাম হচ্ছে she studies hard so that she can pass। এখন স্টাডিজ এর অংশটাতে আমরা যখন স্টাডি লিখতাম, যদি এটা পাস্ট টেন্সে হতো তাহলে আমরা অবশ্যই সো দ্যাট এর পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পরে যখন আমরা ক্যান ব্যবহার করব সেই ক্যানটা অবশ্যই কুড হয়ে যাবে। এবং এটা এই ধরনের সেন্টেন্সকে আমরা যখন কম্পাউন্ড করব সো দ্যাট এর যে অংশটা সো দ্যাট এর পরিবর্তে আমরা হচ্ছে এন্ড ব্যবহার করে নিব। তাহলে she studies hard and so she can pass। এই হচ্ছে আমরা এখানে লিখে নিলাম যে টু থেকে আমরা যখন কমপ্লেক্স করব সো দ্যাট তাহলে হচ্ছে আমরা সো দ্যাট ব্যবহার করে নিলাম। আবার যখন আমরা কি করব কম্পাউন্ড করব তখন হচ্ছে আমরা এন্ড সো ব্যবহার করব। she studies hard so that যে অংশটা আছে সেই অংশটাতে আমরা এন্ড সো ব্যবহার করে নেব। ওকে, এবার আমরা দেখছি হচ্ছে উইদাউট এবং বাই টাইম, এই তিনটা রুলস আমরা একটু দেখব। উইদাউট ট্রাইং ইউ ক্যান পাস আমরা এখানে পড়েছি হচ্ছে উইদাউট থাকলে আমরা ইফ যুক্ত একটা নেগেটিভ ক্লজ ব্যবহার করব এবং কম্পাউন্ড করার সময় আমরা হচ্ছে অর ব্যবহার করব। তাহলে উইদাউট আছে ইফ ব্যবহার করলাম এবং এইখানে যে এক্সিস্টিং সাবজেক্টটা থাকে ইউ এটাকে আমরা নিয়ে আসলাম। যেহেতু আমরা নতুন একটা ক্লজ করব আমাদের একটা সাবজেক্ট দরকার, যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা নিয়ে আসলাম। নেগেটিভ করতে হলে আমাকে অবশ্যই ডোন্ট অথবা ডিডন্ট ডাজন্ট এই সমস্ত এক্সপ্রেশন ব্যবহার করতে হয়, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে ডোন্ট নিয়ে আসলাম, ইউর সাথে ডোন্ট যায়। এইখানে ট্রাইং এর আইএনজি দিয়ে ট্রাই ব্যবহার করে নিলাম। তাহলে হচ্ছে ইফ ইউ ডু নট ট্রাই এটা একটা আমার নেগেটিভ ক্লজ হয়ে গেল। এখন যে আগে থেকে যে ক্লজটা এক্সিস্ট করছে সেই ক্লজটা যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে নিলাম। তো ইফ ইউ ডু নট ট্রাই ইউ ক্যান নট পাস। এরপরে আমরা যখন এই ধরনের সেন্টেন্সকে যেটা উইদাউট থেকে প্রোডিউস হলো এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব, কম্পাউন্ড করলে আমরা কি করব এখান থেকে আমরা শুধু ট্রাইটা রাখবো এবং এই কমাটা উঠিয়ে দিয়ে আমরা এই জায়গাতে অর ব্যবহার করব। আমরা বলে নিলাম হচ্ছে কি ডু থেকে যখন আমরা কম্পাউন্ড করব বার ব্যবহার করব এবং উইদাউট থেকে যখন কম্পাউন্ড করব অথবা ইফ নেগেটিভ ক্লজ থেকে যখন আমরা কম্পাউন্ড করব তখন অবশ্যই আমরা অর ব্যবহার করে নিব। এরপরের রুলসটাতে আসি বাই। বাই থেকে কি করতে হবে ইফ অ্যাফার্মেটিভ ক্লজ। তাহলে বাই ট্রাইং ইউ ক্যান পাস। তাহলে বাই থাকার কারণে আমরা ইফ ব্যবহার করলাম, এক্সিস্টিং যে সাবজেক্ট আছে ইউটা নিয়ে আসলাম, এখানে আইএনজি উঠিয়ে দিয়ে আমরা হচ্ছে ট্রাইটাকে এখানে মেইন ভার্ব করে ফেললাম। তাহলে আমার একটা ক্লজ হয়ে গেল অ্যাফার্মেটিভ ক্লজ, কাগজের ক্লজ হয়ে গেল। এখানে আমরা সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম ইফ ইউ ট্রাই ইউ ক্যান পাস। এই কথাটা আগে যেটা আছে সেটা সেভাবেই আমরা বসিয়ে নিলাম আগের মতো করে। এরপরে আমরা দেখি হচ্ছে পরের রুলটাতে আসি টাইম থাকলে when it is। তাহলে আমরা এখানে টাইম পেলাম in 1988। এটা টাইম মানডে থাকতে পারে, লাস্ট উইক থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, ইভিনিং থাকতে পারে, মর্নিং থাকতে পারে। টাইমের যে কোনো এক্সপ্রেশন দেখলেই আমরা when it is দিয়ে করব। আমরা এখানে লিখে নিচ্ছি টাইম থাকলে when it is। তাহলে in 1988 এটা একটা পাস্ট সাল, আমরা দেখি এটা আমাদের অতীতের সাল, I was born অতীত সেন্টেন্স, যার কারণে আমরা when it is না ব্যবহার করে আমরা ব্যবহার করেছি when it was। তাহলে when it was 1988 I was born। তারপর হচ্ছে লাস্ট উইক I went to visit you। when it was last week I went to visit you। যখনই টাইমের এক্সপ্রেশন গুলো পাবো আমরা when it is দিয়ে ক্লজটা তৈরি করে নিব।
দেখছেন যে আমরা টাইপ দেখে নিলাম অ্যাডজেক্টিভ থাকলে হু হুইচ প্লাস ভার্ব ব্যবহার করব অ্যাডজেক্টিভ হচ্ছে যে সেন্টেন্সটাতে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পাবো এরকম অ্যাডজেক্টিভ হি ইজ আ গুড পারসন এখানে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পেয়েছি যেমন হি ইজ এ স্মার্ট বয় হি ইজ এ টল গাই এই টাইপের অ্যাডজেক্টিভ আমরা জানি দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝাবে এই ধরনের এক্সপ্রেশন বা অ্যাডজেক্টিভ যখন আমরা সেন্টেন্সে পাবো আমরা ওই ক্লোজটাকে হু বা হুইচ দিয়ে করব যদি এটা পারসন হয় হু ব্যবহার করব আর পারসন না হলে বস্তুকে আমরা হুইচ ব্যবহার করব হি ইজ এ গুড পারসন হি একটা পারসন তাহলে হি ইজ এ পারসন হু ইজ গুড আমরা এখানে পারসনটা পেলাম এটা হচ্ছে একটা ব্যক্তি যার কারণে হু ব্যবহার করেছি ইট ইজ আ নাইস পেন ইট ইজ আ পেন হুইচ ইজ নাইস এখানে পেনটা বস্তু সেজন্য আমরা হুইচ ব্যবহার করেছি এই অ্যাডজেক্টিভ পেলে আমরা হু হুইচ দিয়ে একটা ক্লজ তৈরি করে ফেলবো I regularly visit you আমরা বললাম যে এখানে অ্যাডভার্ব থাকলে ইট ইজ দিয়ে আমরা একটা ক্লজ তৈরি করতে পারি তাহলে হচ্ছে আমরা রেগুলারলি এল ওয়াই শব্দ দেখলে আমরা নরমালি হচ্ছে অ্যাডভার্ব বুঝে যাই তাহলে ইট ইজ রেগুলার দ্যাট আই ভিজিট ইউ তাহলে ইট ইজ রেগুলার যে অ্যাডভার্বটাই থাকুক অ্যাকচুয়ালি থাকতে পারে ট্রুলি থাকতে পারে জেনারেলি থাকতে পারে জেনারেলি থাকলে ইট ইজ জেনারেল দ্যাট ট্রুলি থাকলে ইট ইজ ট্রু দ্যাট এভাবে করে আমরা হচ্ছে একটা অ্যাডভার্ব যুক্ত যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে এভাবে করব এরপরে আসে হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট মনে মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে আইএনজি যুক্ত ভার্ব সাবজেক্টের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে আমরা হু হুইচ দিয়ে ক্লজ তৈরি করতে পারি শি স্টাডিং হার্ড গড তাহলে আমরা হচ্ছে এইটা দেখব এটা ব্যক্তি নাকি বস্তু যদি এটা ব্যক্তি হয় তাহলে এরপরে আমরা হু ব্যবহার করব এটা বস্তু হলে আমরা ব্যবহার করতাম হুইচ এখানে যে ভার্বটা আছে এটা আইএনজি দিচ্ছি তারপর আমার কাছে থাকছে হচ্ছে স্টাডি তাহলে পরের যে ভার্বটা আমরা মেইন যে ভার্বটা সেটা খেয়াল করে দেখলাম হচ্ছে এটা পাস্ট টেন্স আছে তাহলে আমরা স্টাডিকে বানিয়ে ফেলবো স্টাডিড she who studied hard got a plus তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে করে বেশি গুরুত্ব দিতাম এবং যেখানে পরিবর্তন করতে হবে কম্পাউন্ডে ইন স্পাইট অফ থেকে বা এবং উইদাউট থেকে অর আর বাকি সব জায়গাতে আমরা এন্ড ব্যবহার করে কম্পাউন্ড করব যেভাবে হচ্ছে আমি দেখিয়েছি সেটা মাথায় রাখতে হবে ওকে যে শিক্ষার্থী এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ডিগ্রি অফ কম্পারিজন অ্যাডজেক্টিভের যে কম্পারিজনগুলো আমরা করে থাকি নরমালি তিনটা ফরম্যাটে করি পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিনটা ফরম্যাটে যখন করি পজিটিভ সব সময় একজনকে কম্পেয়ার করে আমাদের সামনে উপস্থাপন করায় কম্পারেটিভ দুইজনের মধ্যে আমরা কম্পেয়ারটা করে থাকি এবং সুপারলেটিভ তিনজন বা তিনের অধিক পার্সনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই কম্পেয়ারটা করে থাকি এখানে আমরা দুই ভাবে হচ্ছে পরীক্ষাতে আমরা দুই ধরনের কোশ্চেন পাই নো আদার বেস করে কোশ্চেন অথবা ভেরি ফিউ বেস করে কোশ্চেন তাহলে আমরা নো আদার এবং ভেরি ফিউ এই দুটোকে আলাদা আলাদা করে নিলাম নো আদার থেকে যখন আমরা কোনো সেন্টেন্সকে কম্পারেটিভে নিব তখন দেন এনি আদার এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে হয় এবং সুপারলেটিভে দা ব্যবহার করতে হয় বাট ভেরি ফিউ থেকে যখন আমরা কম্পারেটিভে কোনো সেন্টেন্সকে ট্রান্সফার করব সেই ক্ষেত্রে হচ্ছে ভেরি ফিউ পরিবর্তে আমরা দেন মোস্ট আদার ব্যবহার করি এবং সুপারলেটিভে ওয়ান অফ দা ব্যবহার করি তাহলে আমরা নো আদার एग्जांपलটা আগে একটু দেখে নিই নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ আরিফ আমরা একটা एग्जांपल এখানে লিখেছি সব সময় পজিটিভের শেষে যে সাবজেক্টটা থাকে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় তাকে সামনে নিয়ে আসব এই আরিফ কথাটা বসানোর পরে আমরা হচ্ছে তার সাথে ভার্ব ব্যবহার করব ইজ এবং যে অ্যাডজেক্টিভটা থাকবে এই অ্যাডজেক্টিভটা আমরা খেয়াল করব এই অ্যাডজেক্টিভটা কোন ফরম্যাটে আছে এটা হচ্ছে আমরা দেখছি একটা সিলেবল সংযুক্ত আছে টল যদি একটা সিলেবল থাকে আমরা একে কম্পারেটিভ করব হচ্ছে ইআর সংযুক্ত করে যদি মোর দেন ওয়ান সিলেবল থাকে একাধিক সিলেবল থাকে তাহলে আমরা হচ্ছে কম্পারেটিভ করব মোর ব্যবহার করে বিউটিফুল থাকলে আমরা ব্যবহার করতাম হচ্ছে মোর বিউটিফুল যেহেতু একটা সিলেবল সে কারণে আমরা ইআর ব্যবহার করে কম্পারেটিভ করলাম এবং এই এক্সপ্রেশনটা ব্যবহার করব দেন এনি আদার আর এখানে যে নাউনটা থাকবে নাউনটা আমরা নিয়ে আসব এখানে এরপরে আসি আরিফ ইজ আমরা সুপারলেটিভে কি বসাইতে হবে দা ব্যবহার করতে হবে এবং এইখানে যে কম্পারেটিভ ব্যবহার করলাম টল থেকে টলার সুপারলেটিভ করার সময় আমরা ইএসটি করব যখন একাধিক সিলেবল হবে তখন আমরা মোস্ট ব্যবহার করব তাহলে আমরা পেয়ে যাচ্ছি আরিফ ইজ দা টলেস্ট বয় এখানে পরিবর্তনটা খেয়াল করার সময় আমরা নো আদার থেকে যে সেন্টেন্সটা করব পরিবর্তনটা খেয়াল করব এভাবে যে নো আদার থেকে যে সেন্টেন্সটা করব এটা ভার্ব হবে সিঙ্গুলার ইজ আবার ভেরি ফিউ দিয়ে যে সেন্টেন্সটা আমরা লিখব সেটা ভার্ব হবে আর এখানে মাথা খেয়াল করে এই বিষয়টাকে মনে রাখতে হবে যে আমরা ভেরি ফিউর সাথে আর ব্যবহার করি নো আদারের সাথে ইজ ব্যবহার করি ভেরি ফিউ রুলসটা দেখি ভেরি ফিউ গার্লস আর আমরা বলে নিয়েছিলাম ভেরি ফিউ পরে ভার্বটা সবসময় প্লুরাল হবে আর অ্যাজ বিউটিফুল অ্যাজ শি এখানে আমরা হচ্ছে মোর দ্যান ওয়ান সিলেবল
একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। আমরা আগেরটাতে এক্স লেভেলের ব্যবহার করেছি যাতে ইয়ার এবং ইএসটি দিয়ে কিভাবে চেঞ্জ করতে সেটা দেখানোর জন্য। আমরা মোর দ্যান ওয়ান্স লেভেল ব্যবহার করার কারণ হচ্ছে মোর অথবা মোস্ট কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখানোর জন্য। তাহলে আমরা আগে বলে নিয়েছি যে পজিটিভের শেষে থাকবে সেই কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট হবে। সেই নিয়ে আসলাম সামনে, সেই সাথে ভার্ব ইজ ব্যবহৃত হলো এবং এই অ্যাডজেক্টিভটার সাথে আমরা যেহেতু একাধিক সিলেবল এখানে আছে সেই জন্য আমরা ব্যবহার করে নিলাম হচ্ছে মোর বিউটিফুল। আমরা জানি বিউটিফুল থেকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন মোস্ট আদার কথাটা ব্যবহার করব, তখন দেন মোস্ট আদার কথাটা ব্যবহার করে নিলাম এবং এখানে নামটা আমরা এখানে ব্যবহার করে নিলাম। তারপরে সুপারলেটিভ করার সময় শি ইজ এর পরে আমরা এখানে ওয়ান অফ দা আনতে হবে, এই ওয়ান অফ দা নিয়ে আসলাম এবং মোরটা সুপারলেটিভ ফরম্যাটে গিয়ে মোস্ট হয়ে গেল। তারপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম বিউটিফুল এবং আমরা এই গার্লস এখানে নাউনটা ব্যবহার করে দিলাম। তাহলে আমরা যেই জায়গাগুলোতে চেঞ্জ করেছি সেটা হচ্ছে যে পজিটিভের শেষে যে থাকে তাকে সাবজেক্ট করলাম কার কম্পারেটিভ এবং সুপারলেটিভে। আর কম্পারেটিভ করার সময় বেনিফিট থেকে যখন করব দেন মোস্ট আদার ব্যবহার করব, নো আদার থেকে যখন করব দেন এনি আদার ব্যবহার করব। সুপারলেটিভ যখন করলাম নো আদার থেকে যখন করেছিলাম তখন হচ্ছে আমরা দা ব্যবহার করেছি এবং বেনিফিট থেকে যখন করেছি তখন ওয়ান অফ দা ব্যবহার করেছি। একাধিক সিলেবল হওয়ার কারণে আমরা হচ্ছে যখন কম্পারেটিভ করছি তখন মোর আর যখন সুপারলেটিভ করছি মোস্ট ব্যবহার করেছে। ওকে শিক্ষার্থী, আমরা সর্বশেষ যে বিষয়টা দেখব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা জাস্ট 3-4টা বিষয় মনে রাখবো। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, অল কন্টিনিউয়াস, অল পারফেক্ট, মডাল। এই 5টা বিষয় মনে রেখে আমি মনে করি যে কেউ ভয়েস চেঞ্জ করতে পারো যদি এই বেসিকটা মাথায় থাকে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যখন ভয়েস চেঞ্জ করব তখন এম ইজার ভার্ব 3 ব্যবহার করব। এরপর এম ইজার ভার্ব 3 আরেকটা কমন বিষয় সব মাথায় রাখা যায় সেটা হচ্ছে যখনই আমরা কোনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কোনো কিছু ট্রান্সফার করব বা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব তখন প্যাসিভ ভয়েসের সকল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কারণে সব ভার্ব B3 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 B3। আর অ্যাক্টিভ ভয়েস যখন থাকবে তখন আমরা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব ভিন্ন ভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন নিয়মে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। এবং প্যাসিভে একটা কমন বিষয় সেটা হচ্ছে সব ভার্বই থার্ড ফর্মে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি বলেছিলাম এম ইজার বসে ভার্ব 3 করব, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ আর বসে ভার্ব 3 করব, অল কন্টিনিউয়াস আমরা বিং ব্যবহার করব, অল পারফেক্ট টেন্স হচ্ছে বিং ব্যবহার করব, মডালস হচ্ছে আমরা বি ব্যবহার করে ভার্ব 3 করব। এবার হচ্ছে আমরা একটা করে एग्जांपल দেখে নিচ্ছি। আই হেল্প ইউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ভয়েস করার সময় যেটা করি সেটা হচ্ছে যে অবজেক্ট যে থাকে সে সামনে চলে আসে সাবজেক্ট হিসেবে, আমরা অপোজিট করে নিই। হিম থেকে আমরা হি নিয়ে আসলাম এবং আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটে যখন ভয়েস চেঞ্জ করব তখন এম ইজ এবং আর এই তিনটা থেকে কিছু একটা বসাইতে হবে। হির সাথে ইজ বসবে, এই কারণে হচ্ছে ইজ বসিয়ে নিলাম এবং এইখানে যে ভার্বটা হেল্প আছে এটা বি1 আছে, এখন আমরা এটাকে বি3 তে নিয়ে গেলাম হেল্প। এবং বাই মি, অলওয়েজ বাই মি, বাই দিয়ে হচ্ছে এখানে যে সাবজেক্ট থাকবে তাকে আমরা এই ধরনের অবজেক্টিভ ফরম্যাটে ব্যবহার করব বাই এর পরে। তারপরে আসে হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা ওয়াজ ওয়্যার বসিয়ে বি3 বসাবো। তাহলে তাহলে আমরা এখানে দেখছি আই হেল্প হিম ভার্বটা পাস্ট ইনডিফিনিট আছে। এখন আমরা কি করব আগে সিস্টেমে হিম থেকে হি নিয়ে আসলাম এবং পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়্যার বসাইতে হয়, এই কারণে হি এর সাথে ওয়াজ বসিয়ে নিলাম, হেল্পের থার্ড ফর্ম হেল্পস এবং হেল্প বসিয়ে নিলাম আগের মতই বাই যেভাবে বসিয়েছি বাই বসিয়ে এখান থেকে আই কে আমরা মি করে নিলাম। এরপরে সেন্টেন্সটাতে আসি অল কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস হোক সকল কন্টিনিউয়াসে আমরা হচ্ছে বিং ব্যবহার করে বি3 বসাবো। আই এম হেল্পিং মি, তাহলে হচ্ছে আমরা আগের মতই হিম থেকে হি নিয়ে আসলাম, ইজ ব্যবহার করলাম কারণ এর সাথে ইজ ব্যবহৃত হয় এবং আমরা এখানে লিখেছি যে বিং ব্যবহার করে ভার্বটা থার্ড ফর্মে নিব, তখন আমরা বিংটা নিয়ে আসলাম। এখানে যে হেল্প, এই হেল্পকে আমরা থার্ড ফর্মে হেল্প ব্যবহার করে নিলাম আগের মতই বাই ব্যবহার করে, এখান থেকে হচ্ছে আই কে আমরা মি করে দিলাম। তারপরে সেন্টেন্সটাতে আমরা আসি অল পারফেক্ট। অল পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হোক পাস্ট পারফেক্ট হোক আমরা বিং ব্যবহার করব। তাহলে আই হ্যাভ হেল্পড ইউ, এখান থেকে হিম থেকে হি নিয়ে আসলাম, হির সাথে হ্যাজ ব্যবহৃত হয় আমরা হ্যাজ করে নিলাম এবং পারফেক্টের জন্য আমরা সব পারফেক্টে বিং ব্যবহার করে আমরা কি করব প্যাসিভ করব, বিং ব্যবহার করে নিলাম এবং এই হেল্পের থার্ড ফর্ম হেল্প ব্যবহার করে নিলাম। তারপর বাই মি, আই থেকে হচ্ছে মি নিয়ে আসলাম। তারপরে সর্বশেষ যে রুলসটা আমরা দেখি মডেল থাকলে হচ্ছে মডেল থাকলে যে কোনো মডেলসই থাকুক আমরা কি করব যে বি ব্যবহার করে বি থেকে নিব। আই শুড ডু ইট, এখান থেকে ইটটাকে আমরা সামনে নিয়ে আসলাম, শুড
এখানেই আছে এবং আমরা অতিরিক্ত এখানে একটা কি ব্যবহার করতে হবে, বি ব্যবহার করতে হবে। বি ব্যবহার করে নিলাম এবং এই ডু কে আমরা ভার্ব ফর্মে ডান ব্যবহার করে নিলাম এবং বাই ব্যবহার করে আই থেকে আমরা আবার মি পেয়ে গেলাম। তাহলে হচ্ছে এইভাবেই হচ্ছে আমরা এই বেসিকটা যদি মাথায় থাকে ভয়েস যেভাবেই আসুক, আমরা আশা করি পরীক্ষাতে কিছু প্র্যাকটিস বেশি করে প্র্যাকটিস করলে আমরা সবগুলো ভালোভাবে সলভ করতে পারবো। পুরো লেকচারে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হচ্ছে তোমাদের সাবজেক্ট টিচারকে জিজ্ঞেস করতে হবে, এই বিষয়গুলো সলভ করে দিতে হবে। আশা করি প্রবলেম হবে না। আর সকলকে আবারও বাসায় থাকার জন্য স্টে হোম স্টে সেফ এই স্লোগান বলে আজকের লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।